ॐ खरवं स्थूलतोनुं गजेन्द्रवादनं सुन्दरं पोषन्नान्मादगन्धलुब्धमोदूपवेलगण्डस्थलं दन्तघातो विदारितारि रुधियैषिन्दुरा शोभाकरं वन्दे शैलसुताशुतं गणपतिं सिद्धिपदं कामदं एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात्। ओं तत्पुरुषाय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात्। ओं तत्पुरुषाय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात्। ओं तत्पुरुषाय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात्। नमस्कार সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের লাইভ আমি অনুষ্ঠান শুরু করলাম। গণেশের ধ্যানের মাধ্যমে আজকের লাইভ অনুষ্ঠান লাইভ টেলিকাস্ট শুরু হচ্ছে। লাইভ টেলিকাস্ট শুরু হচ্ছে। তার আগে সকলকে আমি জানাই, প্রতিদিনই যেরকম জানাই আজকেও জানাচ্ছি, যেটা করতে হবে সেটা হচ্ছে 9875498291 এই নাম্বারে আপনারা 9875498291 এই নাম্বারে আপনারা ফেসবুক লাইভ আপনারা দেখতে পাবেন। ফেসবুক লাইভ 9875498291 এই নাম্বারে এছাড়া আরো দুটি নাম্বার আছে আমার, আরো দুটি। জয়গুরু অর্ণব বণিক নমস্কার। জয়গুরু, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা ক্লিং ক্লিং কামাক্ষে ক্লিং ক্লিং নমঃ, ক্লিং ক্লিং কামাক্ষে ক্লিং ক্লিং নমঃ, ক্লিং ক্লিং কামাক্ষে ক্লিং ক্লিং নমঃ। তো যাই হোক, দেবাশিস বাবু নমস্কার, খুব ভালো আছেন, আপনি কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে অনুষ্ঠানের শুরুতেই আজকে দর্শকবৃন্দ উপস্থিত হয়ে গেছে আমি বলার আগে, তাই আমি প্রত্যেককে একটা কথাই সবসময় অনুরোধ করব, আপনারা কেউ আমার এই লাইভ অনুষ্ঠান মিস করবেন না। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যারা জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ শিক্ষার্থী এবং যে সমস্ত জ্যোতিষীরা মনের মধ্যে একটা প্যানিক নিয়ে চেম্বারে বসেন, তাদেরকেও আমি বলবো প্রতিদিন আপনারা আমাকে ওয়াচিং করতে হবে না। আপনাদের লজ্জা, আপনাদের সমস্যা থাকতে পারে, তো আপনারা আমার প্রোগ্রামটা দেখুন, তাতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনারা দেখবেন আমার অনুষ্ঠান। এখানে কোনো লজ্জা বা এখানে অন্য কোনো ব্যাপার নেই। আপনি একটা চেম্বারে বসেন, সেই জন্য আপনি যদি এটা দেখেন তার মানে আপনার যে গুরুত্ব বা আপনার সম্মান কমে যাবে, এটা কিন্তু নয়। এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান, সবাই সব জানবে এরকম তো কোনো ব্যাপার নেই। আমিও তো আপনার কাছে অনেক কিছু শিখতে পারি। একটা বাচ্চা ছেলের কাছে আমার অনেক কিছু শেখার আছে। এইটা কখনোই ভাববেন না যে আমি যদি ওনার প্রোগ্রাম দেখি তাতে যদি আমার কাস্টমার কমে যায়। না, কাস্টমার কমবে না। আপনি যখন আপনার বিচার সঠিকভাবে দিতে পারবেন, তখন লোক আপনাকে রেসপেক্ট করবেই, লোক আপনাকে ভালোবাসেই, আপনার বিজনেস বেড়ে যাবে। এই জন্যই তো আমার প্রোগ্রামটা করা। আমার প্রোগ্রামটা করবার কারণ হচ্ছে একটাই, সঠিকভাবে জ্যোতিষ প্র্যাকটিস করে মানুষের সেবা করুন, আর কিছু না। পয়সা তো পাবেনই, পয়সা নিয়ে তো কোনো সমস্যার কিছু কারণ নেই। পয়সা আপনাকে এমনিই দেবে। আপনি যদি ভালো প্র্যাকটিস করে আপনি প্রেডিকশনটা সঠিক করতে পারেন, জাতকের জন্ম তারিখ, জন্ম সময়টা বিশ্লেষণ করে আপনি যদি কারোর প্রেডিকশন করতে পারেন সঠিক প্রেডিকশন, তো লোক আপনার কাছে ছুটবেই। সেখানে আপনার এখানে এরকম কোনো ব্যাপার নেই যে আমি ওনার প্রোগ্রাম যদি দেখি তবে আমি ছোট হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। বহু ডাক্তারের কাছে অনেক কিছু শেখে ওপেনে, কোনো লজ্জার তো কারণ নেই, লজ্জার কারণে। আজকে বয়স অনুযায়ী তো আপনি শিখবেন। একটা বাচ্চা ছেলে যে, তার তো সব জ্ঞান নাই থাকতে পারে, সে তো একটা সিনিয়রের কাছে অনেক কিছু শিখতে পারে। এটা তো লজ্জার কিছু নেই, লজ্জার কি আছে? আপনাদের সকলকে অনুরোধ করব, এই অনুষ্ঠানটা আপনারা দেখুন এবং প্রত্যেকের মধ্যে এই অনুষ্ঠানটা আপনারা শেয়ার করুন। শেয়ার করলে কি হবে? এখানে কোনো লজ্জার কোনো কারণ নেই। আপনি শেয়ার করে দিন প্রোগ্রামটা। শেয়ার করে দিলে কি হবে? আরো বহু লোক জানতে পারবে ব্যাপারটা।
বহু লোক যখনই জানতে পারবে যার দ্বারা শেয়ার হলো, সে ভাবে যার দ্বারা শেয়ার হলো তার ডিগনিটি অনেক বেড়ে যাবে, সম্মান রেসপেক্ট অনেক বেড়ে যাবে, এটাই ফ্যাক্ট। আমার গুরুর কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি না, সেখানে লজ্জার কি আছে? লজ্জার তো কিছু নেই। একটা বাচ্চা ছেলের কাছে আমার অনেক কিছু শেখার থাকতে পারে। আজকাল কম্পিউটার বলছি, আজকে মোবাইলে আমরা অনেক কিছু জানি না, একটা বাচ্চা ছেলের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তো তার কাছে তো লজ্জার কিছু নেই, তো লজ্জার কি আছে? আমি তো শিখি, আমার তো কোনো লজ্জা নেই, ওপেনে বলছি, একদম ফেসবুক মিডিয়াতে ওপেনে আমি বলছি আমার অনেক কিছু শেখার আছে এখনো। আমাকে একজন কেউ শেখাতেই পারেন, তো সেখানে তো আমার কোনো লজ্জা নেই। আমি আরো বুক ফুলিয়ে তাকে বলবো যে সে আমাকে এই ব্যাপারটা শিখিয়েছেন, তাই না? এখানে লজ্জার কোনো কারণ নেই। আপনারা হয়তো ব্যাকডোরে ভাববেন যে আমি যদি ওনার প্রোগ্রাম দেখি তাতে যদি আমার কাস্টমার কমে যায়। কেন কাস্টমার কমবে? কাস্টমার আরো বাড়বে। হিসাবটা আপনাকে আমি পরিষ্কার দেখাচ্ছি। কি হিসাবটা হচ্ছে এটাই, আপনি যদি প্রেডিকশনটা সঠিক করতে পারেন, প্রেডিকশনটা যদি আপনার অ্যাকচুয়াল মিলে যায়, তো জাতক তো আপনার কাছে আসবেই, ছুটবেই, জাতক আপনার কাছে যাবেই। নমস্কার বিধান, নমস্কার। আপনার কাছে জাতক যেতে বাধ্য, আপনি যদি সঠিক প্রেডিকশন করেন। সে যত দূরেই আপনি থাকুন না কেন, আপনার একটা ভালো প্রেডিকশন পাওয়ার জন্য, ভালো কাজ পাওয়ার জন্য সে বীরভূম থেকে একদম পুরো নদিয়ায় ছুটে যেতে পারে, মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ ছুটে যেতে পারে, নামখানা থেকে কলকাতা চলে আসতে পারে। এগুলো কোনো বিষয় নয়। ঝাড়খণ্ড থেকে, জামশেদপুর থেকে আমার কাছে কলকাতায় চলে আসতে পারে। আমি যদি কাজ পাই, আমি যদি জানি যে এই লোকটার কাছে গেলে আমার এই কাজটা সাকসেস হবে, আমি বিশাল বিপদে পড়েছি, আমি ওনার কাছে গেলে উদ্ধার হবে। তো কার দ্বারা কে কখন উপকৃত হবে সে তো কেউ বলতে পারে না। আপনার দ্বারা বহু লোক উপকৃত হচ্ছে, সেই জন্য লোক আপনাকে দেখছে। দেবাশিস বাবু নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো প্রোগ্রামটা হচ্ছে 9875498291। এছাড়া আমার দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, প্রতিদিন আপনাদের বলতে হয়। বলার কারণ হচ্ছে এটাই, যাতে আপনাদের কাছে ইনফরমেশনটা সঠিকভাবে পৌঁছায়, সেই কারণেই আমার বলা। এছাড়া আরও দুটো নাম্বার আছে, 7501669525। আরেকটি নাম্বার আছে 7501669525। আরও একটি নাম্বার আছে 9038422342। তিনটেই আমার হোয়াটসঅ্যাপ। তিনটে হোয়াটসঅ্যাপে আপনাদের যে কোনো সমস্যার কথা, লজ্জার কিচ্ছু নেই। একজন অ্যাস্ট্রোলজার আর একজন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে হেল্প নিতেই পারে। আমি ওপেন ফেস মিডিয়ায় বলছি, আমি আমার চাইতে যদি দেখি যে তার জ্ঞান আমার চাইতে বেশি, আমি তার কাছে করজোরে প্রার্থনা করে আমি তার কাছ থেকে আমি বলবো যে আপনি আমাকে আরো কিছু তথ্য জানান। ওপেনে বলবো, যদি প্রয়োজন হয় আমি মিডিয়াতে তাকে নিয়ে এসে বলবো। আমার তো এরকম কোনো লজ্জা নেই। যারা বুদ্ধিমান এবং যারা সত্যিকারে কিছু শিখতে চায়, সত্যিকারে কিছু জানতে চায়, মানুষের সেবা করতে চায় এই সাবজেক্টের মাধ্যমে, সুতরাং আপনি যে কোনো লোকের কাছে যেতে পারেন। তবে আপনাকে স্মরণ রাখতে হবে সে যেন চিটিংবাজ না হয়। চিটিংবাজ কাছে গেলে আপনি কিছু পাবেন না, সে আপনাকে বরং উল্টো আপনার গালমন্দ করবে। ওনার প্রোগ্রাম দেখে কি হবে, ওই সব দেখে উনি তো ওনার ব্যবসার জন্য করে, এরকম বলতে পারে অনেকে। এইবার আমি ব্যবসার জন্য বলছি কিনা সেটা তো আপনি বুঝতে পারছেন। আমি কি ব্যবসা করছি আপনাদের সাথে? আজকে ধরুন এই 1.5 মাস আমি যে প্রোগ্রাম করছি, এই 40 দিন যে আমি প্রোগ্রাম করতে চলেছি, এটাকে একটাও বিজনেসের কথা বলছি আপনি বলতে পারবেন? কেউ বলতে পারবে না। সৎ মানুষ কখনোই বলবে না। কিছু অসৎ মানুষ তো দুনিয়াতে থাকবেই, তাদের আপনি ঠেকাবেন কি করে? আর একটা মানুষ কখনোই 100 জনের কাছে ভালো হতে পারে না, কারুর কাছে না কারুর কাছে খারাপ হবে। যে লোকটা যে ডাক্তারের কাছে ভালো হবে তার সুনাম করবেই, কিন্তু ওই ডাক্তারেরই আবার অন্য কোনো ডাক্তার কম্পিটিটর থাকতে পারে, সে ওনার বদনাম করে। এগুলো অন্য জিনিস, এগুলো থাকবেই, সব লাইনে আছে থাকবে, সেটাকে আপনি রুখতে পারবেন না। আর ভালো লোকের বদনাম হচ্ছে সবচেয়ে বেশি, এটা সবসময় জানবেন। ভালো লোক যে দেশের জন্য করে, রাজ্যের জন্য করে, অঞ্চলের জন্য করে, মানুষের সেবা করে, তার বদনাম হবেই হবে, সেটা আপনি ঠেকাতে পারবেন না।
এটা হচ্ছে এটা এটা হচ্ছে কৃষ্ণের বাণী, ঠাকুরের কথা, যে এক শ্রেণীর নিন্দুকেরা, নিন্দুক যারা, তাদের কাজই হবে নিন্দা করা। তো সেটা আপনি ঠেকাবেন কি করে? এক শ্রেণীর লোক পৃথিবীতে আছে যারা নিন্দুক হয়েই জন্মগ্রহণ করেছে, তাদের ছকে লগ্নে শনি থাকবে, লগ্নে রাহু থাকবে, তারা নিন্দুক হবে, তারা লোকের ভালোটা দেখতে পারে না, ঈর্ষাপরায়ণ। এই জন্য বলেছে পাপ স্খলন করতে হয়। পাপ স্খলন যদি আপনি করতে পারেন, সেই পাপ স্খলনটা হয় কি? আমি যদি কারোর সাথে হিংসায় জর্জরিত হই, হিংসায় কার্যকলাপ করি, সেক্ষেত্রে আমার পাপ হবে। এই পাপ স্খলন কেউ করতে পারে না, এটা জানতে হয়, অজান্তে হয়। বহু মানুষ আছে আমার বিরুদ্ধে কথা বলে, আমি মুখ ফিরেও তাকাই না। আমি বললাম ঠিক আছে ভাই, হ্যাঁ আমি খারাপ, আমি ভালো না, আমি তোমার কাছে ওরকমই থাকি, আমি জানো তোমার কাছে ওইরকম ভাবেই থেকে যেতে পারি। তারা আমার সামনে কোনোদিন এসে বলে না, বলবেও না, তাই সে হিম্মত নেই। পিছন দিকে তো ইন্দিরা গান্ধীকেও অনেকে নোংরা কথা বলেছে, মোদিবাবুকে তো অনেকে নোংরা কথা বলে না, কিন্তু দেশটাকে তো বদলে দিয়েছেন। দেশের পজিশন তো বদলে গেছে অনেকটা। আমি কোনো পার্টির বা আমি কোনো সংঘের বা আমি কোনো রাজনৈতিক আলোচনা করবার জন্য এই প্রোগ্রাম করছি না, কথার পৃষ্ঠে কথা আসে সেই জন্য বলছি। ভালো লোক প্রচুর আছেন, ভালো লোক আছেন বলে এখনো চন্দ্র সূর্য উঠছে। আমার একটাই বক্তব্য, আপনারা এই প্রোগ্রামটা 10 জনের মধ্যে শেয়ার করুন, 10 জনকে জানান। আপনার যদি মনোপুত হয় তবে আপনি শেয়ার করুন। আপনার আমার কথাগুলো যদি ভালো না লাগে আপনি বলবেন না। এখানে শিক্ষামূলক অনুষ্ঠান, এটা হচ্ছে শিক্ষার একমাত্র সঠিক রাস্তা। অনেক জ্যোতিষীর টিচার আছেন, তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। তারা মানুষকে সত্যি সেবা দিচ্ছেন, সত্যিই করছেন। তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। তো যাই হোক, আজকে যেটা সবচেয়ে বড় প্রোগ্রাম, সেটা হচ্ছে এই গণেশের ধ্যান দ্বারা আমি আজকে প্রোগ্রাম শুরু করলাম। আপনারা সকলে অ্যাটেন্ড হন আমার ফেসবুক লাইভ প্রোগ্রামে। আপনারা প্রত্যেকে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটা যাতে আমি চালিয়ে যেতে পারি, চালিয়ে যাওয়ার জন্য মানে তো এখানে কোনো অর্থনৈতিক তো কোনো ব্যাপার নেই, এখানে পয়সার তো কোনো ব্যাপার নেই। আপনি দেখলে আপনার শিক্ষা আরো বেশি বর্ধিত হবে। বইতে তো অনেক কিছুই লেখা থাকে, বইয়ের জিনিস কি আপনি উদ্ধার করতে পারেন? 70% লোক বইয়ের কথা উদ্ধার করতে পারে না, গুরু লাগেই। তা বলে আমি কিন্তু গুরু নই, একবারও ভাববেন না, খবরদার না। আমি কিন্তু গুরু নই, আমি একজন সাধারণ খুব নিম্ন মানের লোক বলেই মানুষের কিছু সেবা করবার জন্য চেষ্টা করি মাত্র। পারি কিনা জানি না, পারবো কিনা জানি না, আমার কথা হয়তো অনেকের ভালো নাই লাগতে পারে, অনেকেরই ভালো লাগে না যে আমি খুব মুখরা, আমি খুব ডাইরেক্ট লোককে হিট করে কথা বলি, আমি লোকের নিন্দা করি, অনেকে বলতে পারে। একটা লোক কখনোই 10 জনের কাছে ভালো হবে না। তাই হোক, যেটা মেইন ঘটনা সেটা বলছি। আজকে এই গণেশের ধ্যানের মাধ্যমে আমি লাইভ অনুষ্ঠান শুরু করলাম। এবার ঘটনা হচ্ছে, এই গণেশ যজ্ঞ কেন করব? সবকটা যজ্ঞ মোটামুটি বলে দিয়েছি। মেইন যে যজ্ঞ মানুষের করা দরকার, প্রতিটি ফ্যামিলির করা উচিত। 11 কোটি 11.5 কোটি লোকের মধ্যে আমি মনে করি নাস্তিক আছেন 2 কোটি, আর 9 কোটি লোকের কিন্তু গণেশ যজ্ঞটা করা উচিত। এই গণেশ যজ্ঞ দ্বারা কি হয়? গণেশ যজ্ঞ কখন করা হয়? গণেশ যজ্ঞের ফলাফল কি? গণেশ যজ্ঞ দ্বারা মানুষের কতটা উপকার করা হয়? কালকে সূর্য যাগ বলেছি, তার আগে বিষ্ণু যাগ বলেছি, তার আগে রুদ্র যাগ বলেছি, আজকে গণেশ যাগ নিয়ে কথা বলবো। এই গণেশ যাগের মাধ্যমে আপনি আপনার প্রভূত, আপনার ব্যবসা, আপনার সম্পদ, আপনার রোগ, আপনার দুর্ঘটনা, আপনি ধনকুবের, পয়সার কুমির হতে পারেন, আপনি ট্রিলিয়নপতি হতে পারেন, বিলিয়নপতি হতে পারেন এই গণেশ যাগ দ্বারা। ভাবতে পারেন গণেশ যাগ কি দিয়ে হয়? শুনলে অবাক হয়ে যাবেন।
বহু পুরোহিত আছে। গণেশ যাগ বহু পুরোহিতরা জানেই না। গণেশ যাগের মেইন আহুতি হচ্ছে আম্রপল্লব, ভোজপত্র। শুনেছেন কোনোদিন গণেশ যাগে ভোজপত্র লাগে, আম্রপল্লব লাগে? অন্যান্য দ্রব্যের কথা ছেড়ে দিন, সেটা নিয়েই আজকে আমি আলোচনা করব। তার আগে যেটা মেইন তথ্য সেটা আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল আমি লাইভে থাকবো না। আমার লাইভ টেলিকাস্ট আগামীকাল সন্ধ্যা 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি তারাপীঠ শ্মশানে রুদ্রা অভিষেক করব, রুদ্রাভিষেক এবং রুদ্র যাগ করব, যেটা নিয়ে আপনাদের সামনে বলেছিলাম। সেই রুদ্র যাগ, এখানে আমার কিছু ক্লায়েন্টের কিছু ক্রিয়া আছে। আমার সাথে কোনো ক্লায়েন্ট কিন্তু যাবে না। আমি কোনো ক্লায়েন্টকে নিয়ে কিন্তু আমি যজ্ঞ করতে যাই না। আমি কোনো ক্লায়েন্টকে নিয়ে কিন্তু আমি যজ্ঞ করতে যাই না যে তারা আমাকে ঘিরে থাকবে, দেখাবে বাবা কত কত ওই লোকের পিছনে কত ভক্ত, কত কাজ। ওগুলো কিন্তু ওর ঘরের লোক, ওদের 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে নিয়ে যায়। তোকে আজকে ওইটা নিয়ে যাবো ওখানে, আর ভরপেটটা খাওয়াবো ওখানে, ভরপেটটা মদ খাওয়াবো তোকে ভরপেটটা মদ খাইয়ে দেবো। আর কি কি খাবি, চল আমার সাথে, ওখানে গিয়ে জয়ের তারা করবি, আর মদ খেয়ে শুয়ে পড়বি। খাবার মদ সব কিছু অ্যাভেলেবেল থাকবে, ঘর থাকার ব্যবস্থা সব নিয়ে যায়। যেমন কিছু জ্যোতিষীর চেম্বারে আমি জানি, আমার কাছে আমার এগুলো প্রমাণ। জ্যোতিষীর চেম্বারে কিছু লোককে 200-100 টাকা দিয়ে লাইন করে ঘরের মধ্যে বসিয়ে রাখে, অন্য কাস্টমারকে বোঝায় বাবা ওনার এত লোক। আসল লোক কিন্তু 1জন বা 2জন, খুব বেশি হলে 2জন, সবাই না কিন্তু, ম্যাক্সিমাম 2-1জন বাদ দিয়ে সবাই না। একটা অ্যাস্ট্রোলজারের যে কোনো ছক বিচার করতে, এটা লিখে রাখুন আপনারা, অ্যাস্ট্রোলজারদের বলছি, অ্যাস্ট্রোলজারদের উদ্দেশ্যে বলছি, তন্ত্রতান্ত্রিকদের উদ্দেশ্যে বলছি। একটা অ্যাস্ট্রোলজারের কাস্টমারকে যদি আপনি সঠিক পরিষেবা দেন, একটা পরিষেবা দেন তো মিনিমাম 1.5 ঘন্টা লাগবেই। 1.5 ঘন্টার নিচে আপনি কোনো পরিষেবা 1.5 ঘন্টার নিচে আপনি কোনো পরিষেবা দিতে পারবেন না। একটা ছক বিচার করতে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, যে কোনো ছক, তবে সঠিক প্রেডিকশন হবে। ছকটা করতে 2 মিনিট লাগলো বা 5 মিনিট লাগলো সেটা ঠিক আছে, কিন্তু তার সমস্যার কথা শুনতে এবং তাকে প্রেডিকশন করতে এবং তাকে স্যাটিসফাইড করতে লাগবেই 1.5 ঘন্টা। আমি তো দেখেছি, আমি এই জন্য 2 থেকে 3 জনের বেশি দেখি না, অ্যাপয়েন্টমেন্ট করি না, তারপরের দিনে ঠেলে দিই তাদের। আর আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই যে অ্যাসিস্ট্যান্ট সাইডে গিয়ে নাম ডাকবে, একটা স্লিপ দিয়ে দেবে, তারপর ওই স্লিপটা নিয়ে ওই শাস্ত্রীজির কাছে যাবেন, শাস্ত্রীজি 2 মিনিটে 3 মিনিটে দেখে বলবে এই নিতে হবে, অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করুন। সেই অ্যাসিস্ট্যান্ট বলল যে এই লাগবে আপনার, এটা টোটালি ব্যবসা চলছে। কি করে ঠকাবেন আপনি? পারবেন ঠকাতে? কোনো দিন পারবেন না, আপনি ঠকানো সম্ভব নয়। এই হচ্ছে টোটাল, দিস ইজ দ্য মেইন সিনারিও অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাস্ট্রোলজার পিপল। At any cost, it should be dismissed, diminished or destroyed very, very, very shortly. অবিলম্বে এটাকে বন্ধ করা উচিত। যারা করেছে তাদের উপযুক্ত ব্যবস্থা হবে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই। একটু ওয়েট করুন, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আমার কাছে খবর আছে কোনো নেতার কাছ থেকে কেউ 3 কোটি টাকা নিয়েছিলেন যজ্ঞের জন্য।
আমি তার টোটাল হিস্ট্রি আমার কাছে আছে, টোটাল 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 আমার কাছে লেখা আছে, টোটাল ডকুমেন্টস আমার কাছে আছে। প্রয়োজনে আমি দেখাবো। 3 crores নিয়েছিল, কোন নেতার যজ্ঞ করেছেন, সে জ্যোতিষীর জানে না। এক সময় কামিয়ে নিয়েছেন, একটা সময় গেছে, সেই সময় কামিয়ে নিয়েছেন। সেই সময় একজন তো মারাই গেল, নিজের মৃত্যু নিজের। অনেকে তার জন্য যার জবাব দিতে হয় আমাদের, যে একটা জ্যোতিষ হয় ওরকম কি করে। আরে ও তো জ্যোতিষই ছিল না, ও কি ছিল জানেন আপনারা কেউ? ও ছিল কেষ্টপুরে, ও ছিল কেষ্টপুরের শীতলা মন্দির যেতে ডান সাইডে ওর একটা গুমটি ছিল, ঘড়ির মেকানিক ছিল। ওর একটা ঘড়ির মেকানিক ছিল। সেই মেকানিক থেকে আজকে ওর বারবারন্ত, ও না জানে জ্যোতিষ, না জানে তন্ত্র। ও কামাক্ষার কাপড় বিক্রি করতো ফ্রিতে, বলছে আপনাদের ফ্রিতে ওইটা দেব। ওটা তো কামাক্ষার কোনো কাপড়ই নয়। সে ওইভাবে মরবে না তো কিভাবে মরবে বলুন আপনি? তার জন্য কি জ্যোতিষ সাবজেক্টের বদনাম করবেন আপনারা? ও তো একটা চিটার ছিল। ওই সমস্ত লোকদের মৃত্যু ওর চাইতেও কঠিন হওয়া দরকার ছিল, এটা আমার বিচার। ওর চাইতে ওকে যদি খণ্ড খণ্ড করে ওর বডিটা খণ্ডিত হয়ে যেত, তবে আরো বেশি খুশি হতাম। যারা করছেন তাদেরও ওই রকম হবে, চিন্তার কোনো কারণ নেই তো, তাদেরও ওরকমই হবে। আপনারা কেউ যদি মনে করেন আমি ধমকি দিচ্ছি, শাসাচ্ছি, সেটা তবে তাই ভাববেন, হ্যাঁ আমি শাসাচ্ছি। একদল না জেনে মানুষকে ঠকিয়ে যাবে দিনের পর দিন, আর মানুষ এসে বলবে ভালো লোকদের কাছে এসে আপনাদের এই সাবজেক্টটা তো এই। আমি এটা শুনতে রাজি নই। যে শোনে, আমি শুনবো না। বাংলা কথা, পরিষ্কার কথা। যাই, আমি আমার সাবজেক্টে চলে আসি। কালকে আমি আপনাদের তারাপীঠে আমি থাকবো। কালকে আমি অনুষ্ঠান করব। কালকে আপনারা লাইভ টেলিকাস্ট আমার ওখান থেকেই আপনারা দেখতে পাবেন। আজকে যেটা বলছি সেটা হচ্ছে মেইন ঘটনা, সেটা হচ্ছে গণেশ যাগ। হ্যাঁ, রাগ করছি না দেবাশিস বাবু, রাগ করছি না। এটা প্রতিদিনের মানে একটা হয়ে গেছে। রাগ করছি না। গুড ইভিনিং। রাগ করছি না। আপনার সাবজেক্ট নিয়ে আলোচনা করুন। ঠিক, ভালো কথা। কোনো সময় হট টেম্পার হয়ে যায়, সহ্য করতে পারি না। যা চলছে না, প্রতিদিন আমাদের কথা শুনতে হয়। এই জন্য আমরা কেন কথা শুনবো ভাই? তার জন্য যাই হোক, মেইন যেটা ঘটনা সেটা হচ্ছে গণেশ যাগ। এই গণেশ যাগ কেন করবেন? গণেশ যাগের উদ্দেশ্য কি? গণেশ যাগ কেন করা হয়? গণেশ যাগ কখন করতে হয়? কোন সময়টাই করতে হয়? গণেশ যাগ কিন্তু করবার সময় ইন জেনারেলি কিন্তু প্রাতঃকাল, মধ্যাহ্নকাল এবং সায়ংকালেও করা যায়। তবে মধ্যাহ্নকাল হচ্ছে দি বেস্ট, সবচেয়ে ভালো হচ্ছে মধ্যাহ্নকাল। মধ্যাহ্নকালে গণেশ পূজা প্রশস্ত হয়। পূজার আগে দীপ প্রজ্বলন করতে হবে, সংকল্প করতে হবে, এগুলো তো জানেনই, অসুবিধার কোনো কারণ নেই। গণেশের পুজোয় যেটা মেইন জিনিস, গণেশের পুজোর পর যেটা মেইন আপনাকে করতে হবে, নবগ্রহের পূজা কিন্তু আপনাকে করতে হবে। প্রত্যেকটা নবগ্রহের পূজা আপনাকে ষোড়শোপচারে করে যেতে হবে। সোম থেকে আপ টু রাহু অবধি পুজোর ষোড়শোপচারে ধ্যান সহ আপনাকে পুজো করতে হবে, তবে আপনার গণেশ পূজা সাকসেস হবে। তারপর 10 দিকপালের পুজো করতে হবে। তারপরে ক্ষেত্রপাল গণের পুজো করতে হবে। তারপরে লক্ষ্মীর ষোড়শোপচারে পুজো করতে হবে। এর আগে যজ্ঞগুলিতে কিন্তু আমি এগুলো বলিনি, কারণ ওগুলো না করলেও চলবে। কিন্তু গণেশ পুজোর শেষে ইন জেনারেলি সাধারণভাবে এই পুজো করবার মাস্ট। এই পুজো করলে আপনার গণেশ পুজোটা সাকসেস হবে। এইবার গণেশ পুজো কেন করা হয়, কি কারণে করা হয়, আপনি কিসের জন্য পাবেন?
মেইন হচ্ছে প্রচুর সম্পদ লাভের জন্য গণেশ যাগ করা হয়। প্রচুর সম্পদ লাভের জন্য গণেশ যাগ করা হয়। এবং ব্যবসা বাণিজ্যে যাদের মন্দা চলে, ব্যবসা বাণিজ্যে যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিজনেসকে দাঁড় করাতে পারছেন না, তাদের পক্ষে গণেশ পূজা করাতে হবে। ওই একই সিস্টেম, সাহাকার মন্ত্র দিয়ে, গণেশ সাহাকার মন্ত্র দিয়ে এবং হোম করতে হবে। যে কোনো রকম ব্যবসা বাণিজ্যে অন্য লোকের ঈর্ষা, এই ঈর্ষাটা নষ্ট হয়। এই ঈর্ষাটা নষ্ট করবার জন্য আপনাকে কিন্তু গণেশ যাগ করানো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা আপনার বাড়িতেও করাতে পারেন, বা নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তো জায়গা থাকে না, সেই কারণে করা যায় না। সেই কারণে বাড়িতে করলে সংকল্প করে, যার নামে সংকল্প হবে, যে পরিবারের সকল সদস্যর নামেই সংকল্প করে পূজা করা যায়, কোনো অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, গণেশ পূজা করবার পর কিন্তু নবগ্রহের পূজা ষোড়শোপচারে করতেই হবে। ষোড়শোপচারেই পূজা করতে হবে, উইথ দশদিকপাল ক্ষেত্রপালগণ। ক্ষেত্রপাল মানে হচ্ছে, ক্ষেত্রপাল কি জানেন আপনারা? ম্যাক্সিমাম লোক ক্ষেত্রপাল কি জানে জানি না, আমি বলে দিচ্ছি। ক্ষেত্রপাল হচ্ছে দ্বাররক্ষক, ঠিক আছে? কয়েকটা স্টেপ থাকে না, দেখবেন মন্দিরে ঢোকার আগে 3-4টে স্টেপ থাকে। সেই তাদের পুজো না করে আপনি মেইন বিগ্রহের কাছে যেতে পারেন না। মেইন যে দেব বা দেবী থাকেন, তাদের আগে ক্ষেত্রপাল গানে, মানে দেবতাকে ঘিরে থাকেন যে সমস্ত দেবতারা, তাদেরকে ক্ষেত্রপালগণ বলা হয়। ক্ষেত্রপালগণ বলতে হয়, ক্ষেত্রপালগণের পূজা, 10 দিকপালের পূজা। এবং গণেশ পুজো করলে আপনাকে লক্ষ্মীর ষোড়শোপচারে পূজা করতেই হবে। আর এই গণেশ যজ্ঞ অনেক দিন ধরে করা যায়, তো অনেকের পক্ষে এখন অর্থনৈতিক অবস্থার উপর সবকিছু ডিপেন্ড করে। অনেকের কাছে ওই সেরকম পয়সা থাকে না, নেই, সত্যিই নেই। আবার অনেকের কাছে, যাদের কাছে আছে, তারা করে। গণেশ যজ্ঞ 8 দিন মিলে করা যায়, 3 দিনে করা যায়, 7 দিনে করা যায়, 8 দিন, 7 দিন, 3 দিন অথবা একদিনে। তার মানে আপনি বুঝতে পারছেন কত খরচা হতে পারে। তো সুতরাং সেটা তো সম্ভব না একদিনেই করা হোক, একদিনেই করাটা উচিত। এখন তো করার কিছু নেই, একদিনেই আমাকে পুজো কমপ্লিট করতে হয়। অ্যাকচুয়ালি গণেশ যজ্ঞ 7 দিন ধরে করতে হয়। এই গণেশ যজ্ঞ 65 থেকে 72টা শ্লোক আছে। 65 থেকে 72টা শ্লোক পাঠ করতে হবে। তারপর গণেশের নামে আহুতি দিতে হবে, বিভিন্ন নামে, ওই 1008টি নামে গণেশের নামে আহুতি দিতে হবে বিভিন্ন দ্রব্যের দ্বারা। 16টি দ্রব্য হবে, তার মধ্যে মেইন হচ্ছে গুগ্গুল তো দিতেই পারেন, ভোজপত্র আর হচ্ছে আম্রপল্লব হচ্ছে গণেশ হোমের মেইন দ্রব্য। জিজ্ঞেস করুন অনেককে, উত্তর দিতে পারবে না, পারবেই না। গণেশ যজ্ঞে যে আম্রপল্লব লাগে এবং ভোজপত্র লাগে অনেকেই জানে না, আবার অনেকেই জানে। যাই হোক, সে বিতর্কে আমি যাব না। এই হচ্ছে গণেশ যজ্ঞের সিস্টেম। এবার গণেশ যজ্ঞের সিস্টেমের মধ্যে এই যে 65 থেকে 72টা শ্লোক আছে, এই 65 থেকে 72টা শ্লোকের মধ্যে 1-2টো শ্লোক আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপর আমি ডাইরেক্ট জ্যোতিষের প্রোগ্রামে আমি চলে যাব। আজকে জ্যোতিষের যে প্রোগ্রামটা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আরও একটি প্রোগ্রাম, সেটা হচ্ছে আমার মনে হয় পশ্চিমবঙ্গে, আমি জানি না, আমার এক্সাক্ট ফিগার মনে নেই, আমি বলতে পারবো না। আমাদের 11 কোটি লোক আছে, 11 কোটি লোকের মধ্যে আমি পশ্চিমবঙ্গে ধরে নিচ্ছি, আমার আইডিয়া নেই এখন কি করে বলবো, এটা বলা খুব মুশকিল। কত % লোক আজকে যে জ্যোতিষের প্রোগ্রামটা করব, যারা যে সমস্ত বড় বড় হাউসে বসেন, সেনকো গোল্ড, পিসি চন্দ্র, অঞ্জলি জুয়েলার্স, এমপি জুয়েলার্স, আরো তো অনেক, এই 4টেই মেইন হাউস। তার মধ্যে মেইন হাউস
একটা দুটো হচ্ছে মেইন হাউস। এই মেইন হাউসে যারা বসেন তাদের মধ্যে আমি হলপ করে বলছি 80% অ্যাস্ট্রোলজার জানে না আজকে যে প্রোগ্রামটা আমি করব। যদি জানে, আমি আপনাদের তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা এসে বলুন যে হ্যাঁ আমি এটা জানতাম বা জানি, পড়েছি, আপনি আমাকে বলুন। কিন্তু আমার এই প্রোগ্রাম চলাকালীন বলতে হবে, উইদিন 5 মিনিটস। আপনি গুগলকে বলবেন, গুগল আপনাকে দিয়ে দিল, সেটা না, এক্ষুনি বলতে হবে। তবে বলবো যে হ্যাঁ আপনি জানেন। আমি বলছি 80 থেকে 90%ই ধরুন, 90% অ্যাস্ট্রোলজার জানে না আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কেউ শোনেনি রাম। তা বলে আমি বড় সেটা বলছি না, কিন্তু একবারও বলছি না, কিন্তু এগুলো জানা দরকার। না হলে আপনি ছকের যে ভুল, ছকের যে ইম্পর্টেন্সি, গুরুত্ব, সেই গুরুত্ব তো আপনি বুঝতে পারবেন না। জাতকের কোনো কাজই হবে না, কোনো স্টোনে কোনো কাজ হবে না। যে স্টোনই দেবেন সেই স্টোনই আপনার, ও বলবে যে না কাজ হচ্ছে না, আমি সেরকম কিছু বুঝতে পারছি না। এগুলো জানতে হবে, এগুলো জানলে আপনি সঠিক প্রেডিকশনটা করতে পারবেন যে অ্যাকচুয়াল প্রেডিকশনটা কি। এখন বড় বড় জুয়েলারি হাউসের নিয়ম হচ্ছে তুমি যত স্টোন বিক্রি করবে তত তোমার কমিশন। ওসব দিয়ে কি হবে, ওসব জেনে কি হবে? হয়তো সিওই বললো, আপনার জুয়েলারি হাউসের সিও বললো, জুয়েলারি হাউসের কোনো সিও বললো, চিফ এক্সিকিউটিভ অফিসার বললো, ওসব দিয়ে কি হবে? আমার মাসে 10 লক্ষ টাকা সেল চাই আপনার কাছ থেকে। তার মানে আপনাকে ভুলভাল পাথর প্রেসক্রিপশন করে বলতে হবে, আপনার বদনাম হবে। বদনামটা তো আপনার হবে। বলছে আমি পিসি চন্দ্রে গিয়েছিলাম, সেনকো গোল্ডে গিয়েছিলাম, সেনকো গোল্ডে পিসি চন্দ্রে গিয়ে কারোর ক্ষমতা আছে এরকম ভাবে বলতে? নাম ধরে বলছি আমি, কারণ আমি তো নিজে জানি তো হাউসের যেটা ঘটনা। আমি তো মেরেই দিয়েছিলাম উত্তরবঙ্গে এক বড় একে, মেরেই দিয়েছিলাম আমি। চাপকে তোমার চাম তুলে দেবো, আমি কত ব্যবসা দেবো তোমার কাছে, কৈফিয়ত দেবো? হ্যাঁ, তুমি কে? ও সিও কোম্পানির। আমি বললাম তোমার সিও নতুন জয়েন করেছিল, আমি বললাম থাবড়াবো তোমাকে, এই মুহূর্তে থাবড়াবো। তোমার বস তোমাকে কিছু করতে পারবে না, চেনো আমাকে? আমাকে বলছে এত টাকা আপনি তো এই মাসে বিজনেস আপনার আসেনি। আমি বললাম আমি কি বিজনেস করব? আমি সেই হিসাবে কি তোমার অ্যাপয়েন্টমেন্টে সাইন করেছিলাম? হ্যাঁ, কে কি বোঝাও তুমি? আর 10টা লোককে একই পাল্লায় মাপছো? আমাকে চেনো তুই? একদম তুই করে, কোনো কথা নাই, তুই। আমি রেগে গেলে তুই বলি, এই হচ্ছে আমার হিসেব। যাই হোক, এবার যেটা মেইন ঘটনা সেটা আপনাদের বলি। গণপতি পুজোর সাহাকার মন্ত্র, এই সাহাকার মন্ত্র উচ্চারণ হয়ে যাবার পর আপনি হোম করবেন ওই 16টা দ্রব্য দিয়ে। আজকে যেটা বলছি সেটা হচ্ছে গণেশের শাহজাগ মন্ত্রের 2-1টি মন্ত্র, সবকটা বলা সম্ভব না, সময় আমার চলে যাবে। সেই জন্য আজকে যেটা বলবো সেটা হচ্ছে গণেশের শাহাকার মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ ছাড়া কিন্তু আপনার হোম সাকসেস হবে না। ওম গণানাং ত্বা গণপতিগম হবামহে প্রিয়ানাং ত্বা প্রিয়পতিগম হবামহে নিধিনাং তা নিধিপতিগম হবামহে বসো মম अहम जानी गर्भदम्मा त्वमोजासि गर्भदम्मा। ओम अम्बे अम्बिके अम्बालिके नौमानयति कश्चन समस्त शाकः सुभद्रिका कापिलवासिनीम्। ओम मनर्ज्योति जुषोता मज्जस्य बृहस्पतिर्जग्नमिमं
তনদ্বরিষ্টম জগনং সমিবং দদাতু বিশ্বে দেবাম ইহ মাদায়ন্ত ম প্রতিষ্ঠ। এই হচ্ছে গণেশের শাহজাগ মন্ত্র। আমি 3টে মন্ত্র উচ্চারণ করলাম। ভুল ক্ষমা প্রার্থনীয়, যদি ভুল হতে পারে, ভুল মানুষেরই হয়, ভুলটা কিছু দোষের নয়, আপনি পড়লেই ভুল হবে, না পড়লে ভুল হবে। তো যাই হোক, এবার হচ্ছে ঘটনা হচ্ছে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণভাবে জ্যোতিষের একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হচ্ছে, তার আগে একটু বলে রাখি, কালকে তো আপনাদের বলেই দিলাম। হ্যাঁ, দেবাশিস কি লিখেছ? আমি আপনার সাথে যেতে চাই, বুঝতে পারছি না। আমি আপনার সাথে যেতে চাই, প্লিজ যদি নিয়ে যান। আরে আমি নেয়ার মালিক নাকি? তুমি যাবে, তোমার দায়িত্বে যাবে। আমি তো প্রথমেই বললাম, আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি কোনো ব্যবসার জন্য যাই না ওখানে। অনেকে ভাবতে পারে উনি ব্যবসা করতে যাচ্ছেন। না না না, কোনোদিন না। সাধকের অনেক ক্রিয়া থাকে। এটা শ্রাবণ মাসের কালকে 2 তারিখ, কালকে দশমী। এই যে দশমী, এই দশমীতে শিব তিথিকে নির্দেশ করতে হয়। শিব তিথিকে নির্দেশ করবার পর আপনি রুদ্রাভিষেক করতে পারেন। বলেছি আপনাদের, সবাই দেখছি রোজ অভিষেক চালিয়ে যাচ্ছে। জ্যৈষ্ঠ মাসেও অভিষেক করছে, বৈশাখ মাসেও অভিষেক করছে, শ্রাবণ মাসেও অভিষেক করছে। এই শ্রাবণ মাসটা যেহেতু বাবার মাস, এটার খুব একটা প্রাধান্য থাকে না, তবু নিয়ম মেনে যদি করে তা খুব ভালো হয়। শিব তিথি নির্দেশ মেনে আপনাকে পুজো করতে হবে। শিব যদি ভোজনে থাকে, শিব যদি শয়নে থাকে, শিব যদি যেটাকে বলে শিব যদি শ্মশানে থাকে, শিব যদি তোমার ভ্রমণে থাকে, শিব যদি আরে ওটাকে কি বলে, এই যে শিবের যে স্থিতি, শিব যদি দুর্গার সাথে একসাথে লিপ্ত থাকে, এই সময়গুলোতে শিবের পুজো করতে নেই। শিবের রুদ্রাভিষেক, শিবের পূজা করা নিষেধ। কিন্তু আজকে দেখছি সবাই রুদ্রাভিষেক করছে, যে কোনো দিন রুদ্রাভিষেক হয়ে যাচ্ছে। রুদ্রাভিষেক হয় না, শ্রাবণ মাস এক্সেপ্ট মাস, এটা বাবার মাস, করতে পারে, যে কোনো দিন করা যেতে পারে, উইদাউট এনি প্রবলেম, করতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো লোক করতে পারে। তবে তিথিটা নির্বাচন করে করতে পারলে আরো বেশি রেজাল্ট ভালো পাবে। তো কালকে হচ্ছে দশমী তিথি, দারুণ তিথি, মারাত্মক তিথি। তারপর শনিবার শ্মশানে বাবার রুদ্রাভিষেক হবে। দেখবেন, আপনারা লাইভ টেলিকাস্ট দেখতেই পাবেন। আমি মন্ত্র উচ্চারণ করে পুজো করছি, অভিষেক করছি, দেখতে পাবেন। এবং শিবের মূর্তি অবধি, ওখানে কোনো শিবের মূর্তি না, আমি একটা দ্রব্য দিয়ে শিবের মূর্তি তৈরি করে নিয়ে যাব, সেই মূর্তিতে পুজো হবে। আমি কিন্তু কখনো তারা মায়ের মন্দিরে যাই না। আমি বহুবার আপনাদের বলেছি যে ওখানে তারামার চরণ, বহুদিন কমপ্লেন করবার পর এখন তারামার চরণ ওখান থেকে সরিয়ে দিয়েছে। কোটি কোটি টাকার ব্যবসা করত, হয়েছে বন্ধ করে সরিয়ে দিয়েছে। এখন ভিতরে পুজো হয়। আমি কিন্তু মাকে কোনোদিন দর্শন করতে যাই না ওখানে শ্মশানে, কারণ ওখানে তারামা তো নেই। টোটালটা ব্যবসা ক্ষেত্র হয়ে গেছে, টোটালটা ব্যবসা ক্ষেত্র, সেই কারণে আমি যাই না। অনেক ভালো মহাত্মা ওখানে যান না, সত্যিই যান না, কারণ ওখানে টোটালটা ব্যবসা স্থল হয়ে গেছে। কিছু সাধু ভরং ধরে ওই জায়গায় বসে থেকে পয়সা রোজগার করছে। সাধু, তারা নামে সাধু, কিছু না, ও একটা ওম উচ্চারণ জানে না, করছে।
তারাপীঠ সেই তারাপীঠ নেই, তার চাইতে অনেক প্রসিদ্ধ স্থান হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলায় যে শ্মশানটা আছে, ওই শ্মশানটায় হোম করলে আরো বেশি সাকসেস হবে। তারাপীঠ আজ থেকে 10-12 বছর আগেও ভালো ছিল, এখন যা পজিশন হয়ে গেছে, ওই তারাপীঠে কোনো সাধক গিয়ে ওখানে পুজো হোম করে না। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যেতেই হয়, কিছু করণীয় থাকে না, তখন যেতে হয়। ওটা সিদ্ধপীঠ তো বটে, সেই কারণে। কিন্তু ওই জায়গাটাকে নোংরা করে দিয়েছে কিছু ব্যবসায়ী, কিছু সাধুরূপী ব্যবসায়ী, কিছু দোকানদার, এবং সর্বোপরি তো ট্রাস্টি বোর্ড আছেই, সেটার কথা বাদই দিন। ট্রাস্টিদের কোনো দোষ নেই। মানুষ যদি ভুল করে তো কি করবে? মানুষ গিয়ে বলছে আমি এইটা করব, তখন ট্রাস্টি বোর্ড বলছে ঠিক আছে করুন। ট্রাস্টি বোর্ডকে কিন্তু দোষারোপ করলে হবে না, ট্রাস্টি বোর্ডের কোনো দোষ এখানে নেই। তো করতে গিয়ে সবাই ভালো করে আগুনের ধরানোর যে সিস্টেম, পুজো করবার আগে, হোম জ্বালানোর আগে, হোমের আগুন দেবার আগে কতগুলো পুজো আছে, সেই পুজোটা করতে হবে। সেই পুজো কেউ করে না। আমি আপনাদের দেখাবো কালকে লাইভ টেলিকাস্টে, দেখবেন কেউ পুজো করছে না। 2 মিনিট বসলো, বুঝে হয়তো অন্য পুজো করলো, অন্য পুজো করেই সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দিল। কাঠ সাজানো হচ্ছে বিশাল কাঠ, এখন হচ্ছে টোটালটা রঙের উপর দাঁড়িয়ে আছে। ক্লায়েন্টও তাই, অত সময় নেই, আমি 10টার মধ্যেই আমি আবার হোটেলে ঢুকবো, আমাকে তো বেশিক্ষণ থাকা যাবে না। আরে সারা রাত্র থেকে তোর কাজ করতে হবে। আর সারা রাত্র এখন থাকে না, কেউ থাকে না। ঠিক 6টা থেকে 10টা, 10:30টার মধ্যে শ্মশান একদম অন্ধকার হয়ে যায়, একটা লোক পাবেন না। যারা সত্যিকারের সাধক তারা ক্রিয়া করেন একা একা বসে, লোকজন নিয়ে গিয়ে 3-4 জন নিয়ে গিয়ে করেন। এই হচ্ছে ঘটনা। সবটাই এখন 2 নম্বরই হয়ে গেছে। কাকে ঠেকাবেন আপনি? কোনো কিছু ঠেকানোর উপায় নেই। সেই জন্য তারাপীঠের চাইতে কঙ্কালীতলা অনেক 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 প্রসিদ্ধ। ওটাও তো একটা সিদ্ধপীঠ, কিন্তু তারাপীঠ কোনো সতীপীঠ নয়। অনেকেই জানেন না, অনেকেই জানে না তারাপীঠ সতীপীঠ না। ওখানে সতীর কোনো অঙ্গ পড়েনি, ওটা সিদ্ধপীঠ। ওখানে যদি যে কোনো ধর্মের কোনো লোক বসে যদি জপ করে, সেই জপ সিদ্ধ হয়ে যাবে। কারণ তারামাকে দিয়ে বশিষ্ঠদেব এইটা স্বীকার করিয়েছিলেন। সেই কারণে তারাপীঠটা সিদ্ধপীঠ। কিন্তু আজকে আর সিদ্ধপীঠ নেই, সেটা বলার অন্যায় হবে। সিদ্ধপীঠ আছে কিনা সেটা একমাত্র ওই জানে, আমি বলতে পারবো না। কিন্তু আজকাল যে হচ্ছে শ্মশানে, সেখানে থাকার উপায় নেই। ভদ্রলোক বা সত্যিকারের সাধক গিয়ে পুজো করবার অবস্থা নেই। এইটা হচ্ছে মেইন ঘটনা। যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ঘটনা। তো সেই ঘটনা আপনারা কালকে আমাকে ডাইরেক্ট লাইভ টেলিকাস্টে আপনারা তারাপীঠে আমি যে রুদ্রাভিষেক করছি, সেই রুদ্রাভিষেক আপনি দেখতে পাবেন। অনেকে হয়তো বলতে পারে রাতে রুদ্রাভিষেক হয়, অনেকে বলতে পারে, কিন্তু আগেই বলে দিলাম, কে কি বলবে তো আমি জানি তো আগেই। আমার খুদ ধরার জন্য সব বসে আছে, বলছে রাতে রুদ্রাভিষেক করবেন আপনি, বলতে পারে, অনেকে বলতে পারবে। দেখবেন অনেকে লিখতেও পারে আমাকে, আপনি রাতে রুদ্রাভিষেক করছেন, বাহ বাহ, কত বড় সাধক। রাতে আমি কখন রুদ্রাভিষেক করবো তার ভুল ধরছি। আরে পড়ে তারপর আয় আমার কাছে, পড় শাস্ত্র পড়, তারপর আমার কাছে আয়। শিব পূজার মেইন সময় হচ্ছে সন্ধ্যাবেলা, জানেন? তো দুপুর 12টার মধ্যে রুদ্র অভিষেক কমপ্লিট। 3-4টা শুক্ল যজুর্বেদের 3-4টে বেদের মন্ত্র পড়লো, ব্যাস হয়ে গেল। 3000 টাকা নিল, ব্যাস হয়ে গেল। 3000 টাকা, 4000 টাকা। একটা রুদ্রাভিষেক করতে মিনিমাম 50,000 টাকা লাগে। উইথ হোম 1008 বার হোম, 50,000 টাকা লাগবে। কাজ হবে না মানে? যা চাইবা তাই হবে, যা চাইবা তাই তোমার হবে। আমি চাই ওটা, হ্যাঁ, অ্যাজ পার ইয়োর অ্যাবিলিটি, তোমার ক্ষমতা অনুযায়ী চাইতে হবে।
ক্ষমতার বাইরে চাইতে পারবে না তুমি। তোমার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির মধ্যেই তোমাকে দেবে। দেবে না মানে দেবে। একটা রুদ্রাভিষেক কারুর বাড়িতে যদি করতে হয় 50,000 টাকা লাগে। কাজ হবে মিনিমাম 10 থেকে 11 ঘন্টা, হোমই তো হবে 3.5 ঘন্টা। আর অন্যান্য পুজো সব মিলিয়ে রুদ্রাভিষেক পুজো হবে প্রায় 3 ঘন্টা। কত হলো? 3 3 6। এইবার জপ হবে, ওই বড় মন্ত্রটা জপ হবে। বলে দিয়েছিলাম মন্ত্রটা, ওং হং জুং শাহ, ওং ভূর্ভুবঃ স্বাহ, ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনানামৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই এত বড় মন্ত্রটা, তারপর ওং হং জুং শাহ, ওং ভূর্ভুবঃ স্বাহ, এত বড় মন্ত্রটা জপ হবে 1008 বার। করেন তো দেখি কতক্ষণ টাইম লাগবে? 11 ঘন্টা, একদম ফিক্সড, লেখা একদম। 1 ফুটে 1 ঘন্টা এদার ওদার হবে না, হবেই কাজ। কাজ হবে না মানে কাজ হতে বাধ্য। শ্মশানে বসে ক্রিয়া হবে, যজমান থাকলো না থাকলো 11 ঘন্টা কাজ করবে জাতক, সাধক। সাধকের হোম শেষ, ক্রিয়া শেষ, ওর কাছে খবর পৌঁছে যাবে সেকেন্ডের মধ্যে। এই হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কেউ করে 8 ঘন্টায় হোম জ্বালিয়ে দিয়ে জলও দিল না ঠিক করে। হোম নেভানোর ক্যাপাসিটি আছে, হোম নেভানোর কতগুলো প্রসেস আছে, সেই প্রসেসে হোম নেভাতে হয়। আগুন জ্বালিয়ে দিল, মদ দিল, কতগুলো কর্পূর দিল, কর্পূর দিয়ে আগুনটা জ্বালিয়ে দিল, ব্যাস। কর্পূর জ্বালিয়ে দিল, ওং ওং করলো, ওং জয়তারা জয়তারা, এগুলো করলো। করে 8 ঘন্টার মধ্যে ওই সবাইকে পাশে গোল করে বসিয়ে বলে আপনারা আহুতি দেন। সাধক আহুতি দিচ্ছে, তার সাথে সাথে ক্লায়েন্টও আহুতি দিচ্ছে। অধিকারী নেই, ওকে সংকল্প করাতে হবে কিসের জন্য কাজটা তুই করছিস, সেটা বলতে হবে ওখানে। অগ্নির পিতাকে বাগেশ্বরী পুজো কেন করি? অত সস্তা, চাইলাম আর হয়ে গেল। 3,000 টাকা দেন, 5 জনকে নিয়ে গেলে 15,000 টাকা হয়ে গেল, বাড়ি ফুটলো। আবার ওই সপ্তাহে আসলো। কি করে করবেন? কিচ্ছু করার নেই। বলতে গেলে কথা বলতে হয়। তাই আজকে আমি আমার প্রোগ্রামে চলে যাচ্ছি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেটা সবার আগে আপনারা দেখুন। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সবার প্রথমে জ্যোতিষের এই যে প্রোগ্রাম, প্রত্যেকটি জ্যোতিষ অনুরাগী দেখুন। প্রত্যেকটা জ্যোতিষ অনুরাগীর এটা দেখা কর্তব্য, না হলে পিছিয়ে পড়বেন, না হলে প্রেডিকশন সঠিক হবে না, না হলে প্রেডিকশনে ভুল থাকবে। এটা হচ্ছে মেইন। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে, এর আগে একটা আলোচনা করেছিলাম সেটা অন্য টাইপের, আর আজকের যেটা আলোচনা করছি সেটা আরেকটু অন্য টাইপের। কথাটা হচ্ছে কখন কিরকম গ্রহকে প্রোটেকশন দেব, এবং কোন গ্রহকে প্রোটেকশন দেব এবং কোন গ্রহকে প্রোটেকশন দেব না, সেটা কতগুলো গ্রহের মাধ্যমে একদম সম্পূর্ণ নতুন প্রোগ্রাম। কোন গ্রহকে প্রোটেকশন দেব, কোন গ্রহকে প্রোটেকশন দেব না, কোন গ্রহকে প্রোটেকশন দিলে জাতকের উন্নতি হবে, জাতকের সর্ববিধ কাজ হবে। যে কাজের জন্য জাতক আপনার কাছে গেছে, অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, সেই কাজটা সাকসেস হবে। হ্যাঁ দেবাশিস বলো, তোমার কি কোশ্চেন? হ্যাঁ, তুমি যদি মনে করো আসবে, এসে দেখবে। যদি মনে হয় তোমার মন চায়, যদি মন চাইলেই আসবে, আসার কোনো প্রয়োজন নেই। ফালতু কেন যাবে? গেলে তো তোমাকে ওখানে একা থাকতে দেবে না। এখন তারাপীঠের নিয়ম হয়েছে একা কোনো ঘর দেয় না। আমি এটা বেশ কিছুদিন ধরে শুনছি, এটা জানি না কেন কি সিস্টেম করেছে বলতে পারবো না। একা কোনো ঘর দেয় না,
তোমাকে সাথে কোনো বন্ধু বান্ধব নিয়ে যেতে হবে, এটা খেয়াল রাখবে। যাই হোক, তুমি আসতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি তো ভালো আছো, তো তোমার আবার সমস্যা কিসের? আমাকে জানাও কি সমস্যা। আর আগে তুমি তো আমার সাথে কথা বলোনি, এখন গিয়ে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, কোনো কাজ কিন্তু হবে না। কালকে রুদ্রাভিষেকে হবে, আমি রুদ্রাভিষেক করব, প্লাস রুদ্র যাগ করব। রুদ্র যাগ যেটা হচ্ছে মেইন উদ্দেশ্য, শ্রাবণ মাসের দ্বিতীয়, কালকে হচ্ছে শনিবার, দারুণ দিন, মাথা খারাপ দিন। আমি এইমাত্র খবর পেলাম যে তারাপীঠে হোটেলে ফোন করলাম, তো হোটেলে ফোন করবার পর থাকতে তো হবে 2-3 ঘন্টা, রাতে 2-3 ঘন্টা তো ঘুমোতে হবে। তো ফোন করলাম, বলছে স্যার অবস্থা খুব খারাপ। কিন্তু আমি বললাম কিরকম? বলছে ভরে গেছে আজকেই। আমি বললাম ভরুক, ভালো তো, যত ভরবে তত তো তোদের কামাই হবে। বলছে আমাদের কামাই কই, আমাদের কামাই নাই, ওই জায়গায় মদ খেয়ে শুয়ে পড়ে থাকে, আর আমাদের কাছে ঘর নিতে আসে না। আমি বললাম কেন? বলছে যে না, ওই শ্মশানেই তো মদ খেয়ে পড়ে থাকে। এই শ্মশানে মদ খেয়ে পড়ে থাকে। এই বছর এসএসসি পরীক্ষাতে বসবো, আপনি কোনো প্রতিকার যদি করেন। এসএসসি মানে স্টাফ সিলেকশন নাকি স্কুল সার্ভিস কমিশন? কেন স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা? ও এসএসসি তে পরীক্ষায় তো বসবো। আপনি তুমি কি এই নতুন পরীক্ষা দিচ্ছ? এসএসসি তে পরীক্ষায় বসবো। এসএসসি মানে তো স্কুল সার্ভিস কমিশন নাকি, নাকি স্টাফ সিলেকশন কমিশন? নিশ্চয়ই তোমার স্কুল সার্ভিস কমিশন। হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। হ্যাঁ স্কুল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আপনি কেন, আপনি কোনো প্রতিকার যদি করেন না, আমি তো কি প্রতিকার, এসএসসিতে বসবো তো আমি কি প্রতিকার করব? বসো ভালো। তোমার গ্রহের তোমার চারটাতে কি আছে, কোন দশা চলছে, কোন দশা চলছে, কোন দশা চলছে সেটা আমাকে জানাও। কোন দশা চলছে, এবং এই দশায় তুমি তোমার দশমাংশ বিচার করতে হবে। তোমার চার্টের মেইন হচ্ছে দশমাংশ বিচার। দশমাংশ বিচার দ্বারা পরিষ্কার বলে দেয়া যায় জাতকের এখন চাকরির কোনো যোগ আছে কিনা। প্রথমে তো দশা দেখতে হবে, দশা দেখার পর দশমাংশ বিচার হবে। দশমাংশ বিচার করবার পর তোমার ওই ইটা দেখতে হবে, কোন গ্রহ, রবি গ্রহ ডাউন। রবি গ্রহ ডাউন মানে সরকারি সার্ভিস হয় না, বলে দিয়েছি তো। রবি গ্রহ ডাউন তো আমি কি করব? রবি গ্রহ ডাউন মানে সরকারি সার্ভিস হবে না, লিখে রাখো। ডাক্তারি করছো, ডাক্তারি করো। ওসব কিন্তু কি পরীক্ষা কত টাকা বেতন দেবে? 40,000 টাকা? 40ও দেয় না মনে হয়। হাতে কেটে মেটে কত পায়? 32-33 পায়। আর স্টার্টিং মনে হয় তাও দেবে না। আর তোমার মাস্টার ডিগ্রি থাকলে বা বিএড থাকলে, এখন তো আবার নিয়ম করেছো মনে হয়, জানি না, আমি বলতে পারবো না। এখন নয় বিএড নাকি না হলে বসতেই দেবে না। তো বিএডটা তোমার আছে আমি জানি, সেটা আমি জানি। কিন্তু রবি গ্রহ ডাউন মানে তুমি সরকারি সার্ভিস পাবে না, ধরে রাখো পাবে না। এখন তোমার যদি শখ থাকে যে আমি একটু পরীক্ষা দেব, পরীক্ষার দিন পরীক্ষা দিতে যাব, তবে যাও, ভালো তো। অনেকে শখে পরীক্ষা দেয় জানেন। আমি তোমাকে বলছি না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি। কেউ সত্যিকারের পরীক্ষা, আমি কোনো রাজ্য সরকারের পরীক্ষার কথা বলছি না, আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কথা বলছি। সরকারি চাকরির পরীক্ষা দিতে কেউ পড়াশুনো করে পরীক্ষা দিতে যায়, তার সংখ্যা হচ্ছে 20%। তার মধ্য থেকে কিন্তু ভেরিফিকেশন হয়, তার মধ্য থেকে বাছাই হয়। ম্যাক্সিমাম লোক দেখাতে যায়। এটা আমার পিএসসির যে বড় পদে আছে বড়বাবু, সে বলেছে। এসএসসির যে বড় বাবু, সে এই কথাগুলো আমাকে জানিয়েছে। বলছে জানেন, পরীক্ষা দিতে কেউ ওই রকম ভাবে আসে, পড়াশোনা করে চাকরি পাবো, চাকরি পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে, এইরকম মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিতে আসে, সেটা হচ্ছে 20%। আর সবই টোটালটা একদম সেজে পুড়ে যাবে, গিয়ে ওখানে বসবে, বসে একটারও উত্তর দিতে পারে না।
সব ভুলভাল উত্তর দেয়, প্রচুর টোটালটা ভুলভাল উত্তর দেয়। তা বলে কি এই এসএসসির কথা আমি কিন্তু বলছি না, এই এসএসসি তো স্কুল সার্ভিস কমিশন। আমি বলছি অন্যান্য চাকরির ক্ষেত্রে বলছি, অন্যান্য চাকরির ক্ষেত্রে বলছি যে মানুষ যদি কোনো ছাত্র, কোনো স্টুডেন্ট, কোনো পরীক্ষার্থী যদি মানসিকতা নিয়ে পরীক্ষা দেয়, সে কিন্তু উত্তীর্ণ হবে। তার আগে ইউ হ্যাভ টু ভেরিফাই ইয়োর জোডিয়াক মানে রাশিচক্র বিচার করিয়ে আপনি পরীক্ষা দিতে যান। আপনার চাকরি আছে কিনা সেটা দেখুন, চাকরি আছে কিনা সেটা দেখুন, এবং সেটা সরকারি সার্ভিস আছে কিনা সেটা দেখুন। সরকারি সার্ভিস যদি আপনার চার্টে থাকে তবেই আপনি পরীক্ষা দিতে যান, নচেত গিয়ে কোনো লাভ হবে না। তার চাইতে আপনি অন্য কোনো বেসরকারি সংস্থায় চাকরি পাওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া কোম্পানিগুলো চায় সেই সমস্ত যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আপনি করুন, করে তারপরে আপনি জয়েন করুন। তারপর একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। তারপর সেটাও যদি না থাকে, আপনার ছকে যদি চাকরিরও কোনো নির্দেশই না থাকে, আপনি যাবেন না। আননেসেসারি গিয়ে মানসিকতা নষ্ট করবেন না, পয়সা নষ্ট করবেন না। আপনি ব্যবসা করুন, হাজারো ব্যবসা আছে। আপনার কোনটা সুট, কোনটা আপনার ছকে নির্দেশ করছে সেটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে যে লাইনে বলবে সেই লাইনে আপনি আপনার ক্যারিয়ার গড়ে তুলুন। ক্যারিয়ার গড়ে তুললে আপনার পিছনে লোক ছুটবে। কত টাকা বেতন পাবেন গভর্নমেন্ট সার্ভিসে? 30,000 টাকা। এখন সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ডিপার্টমেন্ট আছে অনেক টাকা বেতন আছে, প্যারামিলিটারি ফোর্সে প্রচুর টাকা বেতন, আর্মিতে প্রচুর টাকা বেতন, এবং অনেক কেন্দ্রীয় সরকারের অনেক দপ্তর আছে প্রচুর বেতন। সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কোথায়? খুবই তো কম বেতন। ওর চাইতে আপনি অন্তত 2-3 পয়সা বেশি রোজগার করবেন আপনি প্রফেশনাল কোনো, যদি আপনি বিজনেস করেন বা আপনি নিজে অন্য কোনো বিজনেস করেন বা বেসরকারি সংস্থায় চাকরিটা নিজেকে একটা অ্যাক্টিভ হতে হবে এবং নিজেকে কোয়ালিটি দেখাতে হবে। পয়সা আপনাকে তখনই কোম্পানি দেবে যদি আপনি কোম্পানির জন্য কিছু করেন। আপনি যদি 2 লক্ষ টাকা কোম্পানিকে দেন, আপনাকে 20,000 টাকা বেতন দেবে। ফালতু কথা বলে লাভ নেই। তোমার রবি গ্রহ ডাউন আছে ভাই, তুমি ডাক্তারবাবু, ডাক্তার সাহেব, আপনি রবি গ্রহ আপনি বলেছেন ডাউন আছে, মানে গভর্নমেন্ট সার্ভিস আপনি পাবেন না। আমি আপনার ছক কি বিচার করেছি কিনা জানি না, ছক কি বিচার করেছি, আমি কি দশমাংশ বিচার করে বলেছি আপনাকে কিছু আপনার চাকরি হবে কিনা? যদি রবি গ্রহ ডাউন থাকে, ইন জেনারেলি আপনি ওর আশা ছেড়ে দিন, ফালতু গিয়ে কোনো কাজ হবে না। এসএসসিতে বসে কোনো লাভ হবে না, মানসিকভাবে ভেঙে পড়বেন, একটা দিন নষ্ট হবে। ওর পিছনে আপনি যদি না খেটে পরীক্ষা তো দিতে পারবেন না, না খেটে পরীক্ষা দিতে গেলে তো ওখানে আপনি পাসই করবেন না, তাহলে লাভটা কি? আমি করেছেন? হ্যাঁ, তো করেছি। হ্যাঁ, আচ্ছা, করেছি কি বলেছি? রবি গ্রহ ডাউন করেছি তো আমি কি বলেছি? আমি চাকরি হবে বলেছেন, চাকরি হবে বলেছেন। তাই রবি গ্রহকে কি তোমার গার্ড দেয়া আছে? রবি গ্রহকে কি গার্ড দেয়া আছে? রবি গ্রহকে যদি গার্ড দিয়ে থাকে তো চাকরি যদি বলেছি হবে, তাই বসো, ভালো তো, বসো। তো যদি তুমি মনে করো চাকরি হবে বলেছি তো চাকরি হবে, তার মানে রবি গ্রহ ডাউন বলেছি, তার মানে রবি গ্রহ পুষ্কর নবাংশে ভালো জায়গায় অবস্থান করছে, 20 নবাংশে পড়েনি। রবি কোনো রকম ভাবে আহত নয়, পাপদিষ্ট নয়, তার মানে হবেই চাকরি। তবে তুই বসো, ভালো করে তাই প্র্যাকটিস করে বসো। আমি যখন বলেছি হবে, হবেই, হতেই হবে। অনেকে বলে যে না, হয় না, কিন্তু আমি বলছি দেখুন, সরকারি সার্ভিস হবে কিনা এইগুলো কি সম্ভাবনা আছে, এগুলো কেউ বলে, কেউ আমি তো ভগবান হয়ে যাবো তার মানে, তাই না? আমি তো বলতে পারবো না। তবে আমি যখন আপনাকে বলেছি হবে, তখন নিশ্চয়ই আপনি নিজের উপর কনফিডেন্ট রাখুন। সম্ভাবনা আপনার অনেকটাই রয়েছে, ধরুন 100-তে 80% সম্ভাবনা রয়েছে আপনার, কোনো অসুবিধা নেই, আপনি করতেই পারেন, খুব ভালো। তার মানে রবি ইজ ইন গুড পজিশন অ্যাট ইউর জোডিয়াক, মানে ফ্রম ইউর কনভারসেশন দিস টাইম
আপনার যে কনভারসেশন সেখান থেকে আমি জানতে পারছি, আপনি বলছেন রবি গ্রহ ডাউন, আবার বলছি চাকরি হবে বলেছেন, তার মানে রবি খুব ভালো জায়গায় অবস্থান করছে, নবাংশে, দশমাংশে এবং পুষ্কর নবাংশে সে অবস্থান করছে না, সেই কারণে আপনার চাকরি হওয়ার কথা আমি বলেছি। আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই হবে। খুব ভালো থাকুন, জয় মা। হ্যাঁ, আজকে যে জ্যোতিষের অনুষ্ঠান সেটা হচ্ছে সবার আগে কোন গ্রহকে আমি প্রতিকার করব, কোন গ্রহকে আমি প্রতিকার করা যায়, কাকে যায় না। সবার আগে যেটা আমি আলোচনা করছি, আমার সময় প্রায় শেষ, আমি মনে হয় না আমি পুরোটা কমপ্লিট করতে পারবো। এইবার আমি আপনাদের বলছি, সবাইকে বলছি, যারা জ্যোতিষ অনুরাগী তারা এইটা নোট করুন। যারা আমার বিরুদ্ধে আছেন, যারা আমার বিরুদ্ধে আমার কথা বলেন, তারা এটা নোট করুন, কাছে দেবে। ব্যাকডোর থেকে করুন, কোনো অসুবিধা নেই। এটা অ্যাপ্লাই করুন। এই আমি যে ইকুয়েশনটা বলছি, সূত্রটা বলছি, এই ইকুয়েশনটা আপনি যে কোনো চার্টের আপনার ক্লায়েন্টের সাথে আপনি চেস করুন, আপনার ক্লায়েন্টের সাথে আপনি এটা ইউজ করুন, এই সূত্রটা দেখুন মিলে যাবে এবং যা প্রতিকার দেবেন তাই হবে, বলে দিচ্ছি। আজকে যেটা প্রথম আলোচনা করছি সেটা হচ্ছে মুদ্রিত গ্রহ। হোয়াট ইজ মুদ্রিত গ্রহ? শুনেছেন কেউ? আমাকে জবাব দিন। মুদ্রিত গ্রহ সম্বন্ধে কেউ আগে শুনেছেন? মুদ্রিত গ্রহ কাকে বলে? মুদ্রিত গ্রহের ফাংশন কি? মুদ্রিত গ্রহকে কি প্রোটেকশন করা যায়, গার্ড দেয়া যায় কি যায় না? যদি কেউ থাকেন তারা আমাকে বলুন যে হ্যাঁ, আমি মুদ্রিত গ্রহ সম্বন্ধে এর আগে পড়াশোনা করেছি, আমি পেয়েছি। তবে আমি তাকে সাধুবাদ জানাবো। আপনি আরো এগিয়ে যান, আরো ভালো থাকুন, আরো সুন্দর প্রেডিকশন করুন, মানুষের চরম উপকার আপনি করুন। আপনি মুদ্রিত গ্রহ যদি পড়ে থাকেন তার মানে তো আপনি অনেকটাই জানেন জ্যোতিষে, সেটা বলুন আমাকে। প্রথম কথা হচ্ছে মুদ্রিত গ্রহ কাকে বলে? মুদ্রিত গ্রহ কি? মুদ্রিত গ্রহটা কি? মুদ্রিত গ্রহ হচ্ছে বৃহস্পতির সঙ্গে যে গ্রহ একইভাবে অবস্থান করবে। বৃহস্পতির সঙ্গে যে গ্রহ একই সঙ্গে অবস্থান করবে, কিংবা বৃহস্পতির দৃষ্টি যেখানে, অনেকেই জানেন, সবাই জানেন, 98% জানেন, পঞ্চমে, সপ্তমে, নবমে বৃহস্পতির যেখানে যেখানে দৃষ্টি পড়ছে সেইভাবে যে গ্রহ অবস্থান করবে তাকে মুদ্রিত গ্রহ বলে। ক্লিয়ার? ভেরি 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 ক্লিয়ার হয়ে গেল। প্রত্যেকে আমার এই অনুষ্ঠানটা ফলো করুন, প্রত্যেকে অনুষ্ঠানটা ফলো করুন। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। এই মুদ্রিত গ্রহ দ্বারা আজকে যে আলোচনাগুলো করছি, এই মুদ্রিত গ্রহ দ্বারা একটা জাতিকার ছকের অনেক কিছু নির্দেশ করে। এই মুদ্রিত গ্রহকে যদি আপনি গার্ড দিয়ে ফেলেন, সে কিন্তু যে কাজটা হওয়ার সেই কাজটা পণ্ড হয়ে যাবে, হবে না। সেই কারণে মুদ্রিত গ্রহ, যে সমস্ত গ্রহ সম্বন্ধে আজকে আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ। এই মুদ্রিত গ্রহ হচ্ছে বৃহস্পতির সঙ্গে, আরেকবার বলছি, বৃহস্পতির সঙ্গে যে গ্রহ একত্রে অবস্থান করবে বা একইভাবে অবস্থান করবে, কিংবা বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি আরোপ করে, দৃষ্টি দেয়, সেই ভাবে যে গ্রহ অবস্থান করবে তাকে বলে মুদ্রিত গ্রহ। এই মুদ্রিত গ্রহ সম্পূর্ণ নিরাপদ। এই মুদ্রিত গ্রহ সম্পূর্ণ নিরাপদ, জাতকের কোনো ক্ষতি করে না, সম্পূর্ণ নিরাপদ গ্রহ। এবং এই গ্রহ কখনো মানুষের ক্ষতি করে না, কখনো জাতক জাতিকার, মানুষ বলুন যাই হোক, জাতক জাতিকার কোনো ক্ষতি করে না, বরং সে ভালো রেজাল্টই সারা জীবন জাতককে দিয়ে যায়। কোনো পাপ গ্রহ এই মুদ্রিত গ্রহকে দৃষ্টি দিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। কোনো পাপগ্রহ যদি এই মুদ্রিত গ্রহকে দৃষ্টি দেয়, সেই পাপ গ্রহ যদি দৃষ্টি দিয়েই দেয়, সেক্ষেত্রেও এই মুদ্রিত গ্রহটির কোনো ক্ষতি হবে না, এ পুরো সেফ থাকবে।
এ কখনো কারোর কোনো ক্ষতি করবে না, কোনো জায়গাকে ড্যামেজ করবে না, কোনো ভাবকে ড্যামেজ করবে না, কোনো ক্ষতি সে জাতক কিংবা জাতিকার করতে পারবে না। তাই মুদ্রিত গ্রহের কোনো প্রতিকার আপনি করবেন না না না। এই মুদ্রিত গ্রহকে যদি আপনি প্রতিকার করে দেন, আর এই মুদ্রিত গ্রহকে যদি আপনি প্রতিকার করে দেন, তখন কিন্তু আপনার যে কাজটা হবার সেই কাজটা কিন্তু আটকে দেবে। সেই জায়গাটা যে ভালো জায়গাটা, সেই ভালো জায়গাটাকে ও ক্ষতি করে দেবে। সেই কারণে মুদ্রিত গ্রহকে কখনোই আমি গার্ড দেব না। তো সুতরাং সবার আগে আপনাকে জানতে হবে হোয়াট ইজ মুদ্রিত গ্রহ, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, হোয়াট ইজ দ্য রোল অফ মুদ্রিত গ্রহ, হোয়াট ইজ দ্য রোল অফ মুদ্রিত গ্রহ। মুদ্রিত গ্রহ সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে, না হলে তো আপনি পারবেন না। আমাকে পশ্চিমবঙ্গের একজন জ্যোতিষকে দেখান কোন ছকে মুদ্রিত গ্রহ নিয়ে আলোচনা করে। আপনারা হয়তো পারবেন, আপনি বড় বড় কথা বলেন, আপনি আমাকে একজনকে দেখান, একজন পারবেন না দেখাতে, করে না, সময় নেই তাদের। আমার সময় কোথায় মুদ্রিত গ্রহ নিয়ে সময় করে? আমি চাই টাকা। আমি একটা স্টোন বিক্রি করবো 7,000 টাকা, ওখান থেকে আমার কমিশন আসবে 8% কমিশন, 6,48, 4,800 টাকা। কোথায় মুদ্রিত গ্রহ? কোনো প্রয়োজন নেই মুদ্রিত গ্রহ। আমি কামাবো, আমি কামানোর জন্য এসছি এই জুয়েলারি হাউসে বসতে। হয়ে গেল মুদ্রিত গ্রহ। এইবার আরেকটি গ্রহ বলছি, খুব ইম্পর্টেন্ট, শোনেননি কেউ এলো না তো, এখন তো 5 মিনিট হয়ে গেল, কেউ তো বললো না যে আমি জানি মুদ্রিত গ্রহ কি। ক্ষমতা থাকলে বলো। এবার আলোচনা করছি ক্ষুদ্রিত গ্রহ। ক্ষুদ্রিত গ্রহ কি? শোনেইনি কেউ, শোনেইনি কোনোদিন। বলছি উনি কি বলছে পাগলের মতো কথাবার্তা, এগুলো তো কোনোদিন জ্যোতিষ আমাদের পড়াইনি। আরে যে পড়াবে সেই তো জানে না, পড়াবে কি? যে পড়াবে সেই তো জানে না, পড়াবে কোত্থেকে? ক্ষুদ্রিত গ্রহ পড়ায় শুধু লগ্নের দ্বাদশে রবি থাকলে কি হয়, লগ্নের দ্বাদশে রাহু থাকলে কি হয়, লগ্নের দ্বাদশে শনি থাকলে কি হয়? ও দিয়ে জ্যোতিষ হয়? ও দিয়ে জ্যোতিষের প্রেডিকশন হয়? জ্যোতিষের প্রেডিকশন করতে হলে তোমাকে জানতে হবে তো সব। ওর ওখানে গোমরটা কি আছে ওই ছকের মধ্যে, ওই 360 ডিগ্রির মধ্যে কি আছে, কি এমন জিনিস আছে যে কারণে জ্যোতিষের আমি যে কথাগুলি বলছি একটাও মিলছে না। এই জন্য জ্যোতিষের উপর মানুষের কোনো আস্থা নেই। এই জন্যই জ্যোতিষকে বলছে লোক, বুঝলো কি? ক্ষুদ্রিত গ্রহ ভেরি ইম্পর্টেন্ট। শনির সঙ্গে যে গ্রহ একই রাশিতে অবস্থান করবে, শনির সঙ্গে একই রাশিতে যে গ্রহগুলো অবস্থান করবে, কিংবা একইভাবে শনির যে 3 প্রকার দৃষ্টি আছে, আমরা জানি শনির 3 প্রকার দৃষ্টি, 3, 7, 10 জানি আমরা ইজিলি, খুব ইজিলি ব্যাপার, কিচ্ছু না। এটা শুধু পড়াশোনা করতে হবে, জানতে হবে, আপনাকে বই ঘাটতে হবে, বই ঘাটতে ঘাটতে আপনি পেয়ে যাবেন। তো বই ঘাটবে, বই ঘাটা দিয়ে আমার কি দরকার? আমার তো পয়সা চাই, কমিশন। আমি কমিশন ওখানে বসবো, বসে ওখানে লোককে বলবো যে এই আছে, তুমি এই করো। 2 দিন ভাবে বলবো ওই যে যাচ্ছে, চিটারটা যাচ্ছে, চোরটা যাচ্ছে। হ্যাঁ, মুদ্রিত গ্রহ, ক্ষুদ্রিত গ্রহ, ধর ছাড় তো, ওনার কথা বাদ দে, তুই কাজের কথায় আয়। ক্ষুদ্রিত গ্রহ, শনি গ্রহের সঙ্গে একই রাশিতে যে গ্রহগুলো অবস্থান করে, কিংবা শনির যে 3টি দৃষ্টি আছে 3, 7, 10, সেই ভাবগুলিতে যে যে গ্রহ অবস্থান করে তাকেই ক্ষুদ্রিত গ্রহ বলে। ক্ষুদ্রিত গ্রহ নাম শুনেই বুঝতে পারছেন, ক্ষুধা, এর চাহিদা খুব বেশি। ক্ষুদ্রিত, ক্ষুধা খুব বেশি, খুব চায়, খুব খেতে চায়, এদের চাহিদা খুব বেশি। এরা সব সময় অশুভ ফল দেবে, কোনোদিন শুভ ফল দেবে না। কিন্তু যদি দুস্থানগত হয়,
এই ক্ষুদ্রিত গ্রহ যদি দুস্থানগত হয়, 6, 8, 12-তে অবস্থান করে, সেক্ষেত্রে প্রতিকার করলে ক্ষতি হবে। তার মানে ক্ষুদ্রিত গ্রহ প্রতিকার করতে হবে যদি সে দুস্থানপতি না হয়। ক্লিয়ার? ক্ষুদ্রিত গ্রহ কাকে বলে বলে দিলাম। এবং এই ক্ষুদ্রিত গ্রহ কি প্রতিকার করা যায়? ইয়েস, 100% ইউ হ্যাভ টু গার্ড ইট। Which is the main plant? You have to search from your zodiac. প্রথমে ফাইন্ড আউট করতে হবে which is the ক্ষুদ্রিত গ্রহ of your chart. আমাকে বার করতে হবে ক্ষুদ্রিত গ্রহ। এই ক্ষুদ্রিত গ্রহ বার করতে হবে। এই ক্ষুদ্রিত গ্রহর চাহিদা খুব বেশি। ওই ক্ষুদ্রিত গ্রহকে তোমার গার্ড দিতে হবে। যদি সে দুস্থানপতির সাথে যুক্ত থাকে, সেক্ষেত্রে গার্ড দিলে উল্টো রিয়েকশন হয়ে যাবে। সেই জন্য দুস্থানপতির সাথে থাকলে তাকে আমি গার্ড দেব না। হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর, তৃষিত গ্রহ। শুনেছেন? আপনি ভাবছেন হয়তো আমার অ্যাটিচিউডে আপনাদের অনেকের খারাপ লাগতে পারে যে উনি ভাব দেখাচ্ছে মানে উনিই যেন সব কিছু জানেন। না, তা না, কিন্তু সেটা কিন্তু ঠিক না। আমি কিছুই জানি না, আমি খুবই সাধারণ লোক। আমি জানাতে চাই, ক্লায়েন্টকে জানাতে চাই। ক্লায়েন্টরা বলে না যে আমি কাজ পাচ্ছি না, সেইটা আমি জানাতে চাইছি। আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য এই প্রোগ্রাম করি না। আমি কেন জ্ঞান দিতে যাব? আমি কি জানি? আমি তো খুবই নিম্নমানের, নিম্ন গ্রেডের। তৃষিত গ্রহ, নাম শুনে বুঝতে পারছেন এ খুব তৃষ্ণা, এর খুব সবসময় এ তৃষ্ণিত থাকে। তৃষিত গ্রহ, তৃষ্ণার্ত গ্রহ বা তৃষিত গ্রহ যাই বলুন, যে গ্রহ রাহুর সাথে একসাথে অবস্থান করে তাকে বলে তৃষ্ণার্ত গ্রহ বা তৃষিত গ্রহ। যে গ্রহ রাহুর সাথে অবস্থান করে তাকে বলে তৃষিত গ্রহ। এবং রাহু যে ভাবে দৃষ্টি দেয়, আমরা জানি রাহু কোন কোন ভাবে দৃষ্টি দেয়। 5, 9, 7, 12। ক্লিয়ার? সবাই জানেন 5, 7, 9, 12 রাহু দৃষ্টি দেয়। এই রাহু যে ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে যে গ্রহ অবস্থান করছে, সেই যে গ্রহ অশুভ ভাবে যে গ্রহ অবস্থান করছে তাকে তৃষিত গ্রহ বলা হচ্ছে। ক্লিয়ার হয়ে গেল? এই যে 4টে রাহুর দৃষ্টি, সেই দৃষ্টি যেখানে পড়ছে, যে ভাবগুলোতে পড়ছে, সেখানে যদি কোনো গ্রহ অবস্থান করে তাকেই বলা হয় তৃষিত গ্রহ। এই গ্রহ সবসময় অশুভ প্রভাব ফেলে। এরও খিদা খুব বেশি, সবসময় তৃষ্ণার্ত থাকে। মানে জলের খিদা খুব বেশি, জলের খিদা খুব বেশি। কোষ্ঠীকে এই গ্রহ দুর্বল করে দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লিজ নোট ইট। এই তৃষিত গ্রহ একটা চারটাকে দুর্বল করে দেবে, চারটাকে একদম নিঃশেষ করে দেবে। যার যেখানে ভালো আর্থিক অবস্থা আছে সেই জায়গাটাকে নষ্ট করে দেবে। যার যেখানে সম্পদের ব্যাপার আছে সেই সম্পদের জায়গাটাকে নষ্ট করে দেবে। যার যেখানে শুভ কন্ট্যাক্টের সম্ভাবনা আছে, যে লোকটার সাথে সম্পর্ক তৈরি হলে আমি একটা জায়গা পাবো, আমার লাইফে একটা জায়গা পাবো, কন্ট্যাক্ট হচ্ছে মেইন জিনিস। সেই কন্ট্যাক্টটাকে সরিয়ে দেবে, সেই লোকটার সাথে দেখা করতেই দেবে না, সেই লোকটাকে সরিয়ে দেবে। এই গ্রহকে প্রোটেকশন দিতেই হবে। তৃষিত গ্রহকে প্রোটেকশন মাস্ট দিতেই হবে। তা না হলে ওই ছকটা নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওই ছকের কোনো কার্যকারিতা আপনি পাবেন না। প্রতিকার না করলে নেগেটিভ কুণ্ডলী হয়ে যাবে। একে প্রতিকার আপনাকে করতেই হবে। প্রতিকার মানে উইদাউট এনি ফেল আপনাকে এর প্রতিকার গার্ড দিতেই হবে। এটা গেল তৃষিত গ্রহ। লাস্ট হচ্ছে লজ্জিত গ্রহ। হাসি লাগছে না? বলে কি বলে বোকার মতো লোকটা, কি বলে এরা, আমরা শুনেছি নাকি লজ্জিত গ্রহ কি বলে? হাসি লাগে, আমার নিজেরও হাসি লাগে। লজ্জিত গ্রহ কাকে বলে? লজ্জিত গ্রহ রবিকে কেন্দ্র করে
সব গ্রহ পরিভ্রমণ করে, এটা তো সবাই জানেন আপনারা। রবিকে কেন্দ্র করে তো 7টা গ্রহ প্রদক্ষিণ করছে, এটা সবাই জানেন। এই রবির সাথে যে যে গ্রহ অবস্থান করে তাকেই লজ্জিত গ্রহ বলা হয়। রবির সাথে যে যে গ্রহ অবস্থান করে তাকে বলা হয় লজ্জিত গ্রহ। রবি থেকে সপ্তমে যে গ্রহ অবস্থান করবে, রবি থেকে সপ্তমে যে গ্রহটি অবস্থান করবে তাকে বলা হয়, রবি থেকে যে গ্রহটি সপ্তমে অবস্থান করবে তাকে বলা হয় লজ্জিত গ্রহ। এই রবির সাথে অন্য গ্রহ থাকলে তাকে যেমন অস্তমিত গ্রহ বলি আমরা, এটা তো সবাই জানেন, আমি প্রেডিকশন আপনাদের করে দিয়েছি, আমি দেখে নেবেন, অন্য ভিডিওতে এটা করা আছে। অস্তমিত গ্রহ, আমি এটার ডিটেলসে যাচ্ছি না আর। অস্তমিত গ্রহ এটুকু শুধু বলে দিচ্ছি, রবির সাথে অন্য গ্রহ যদি থাকে তখন তাকে অস্তমিত গ্রহ বলে, এটা তো জানেন, এটা অনেকেই জানে, 90% লোক জানে, কিন্তু এর ইউজ জানে না। 90% লোক বলে অস্তমিত গ্রহ কাকে বলে, সেটা ঠিক আছে, সেটা জানে, নাম শুনেছে, কিন্তু এর যে কার্যকারিতা, এর ফাংশন কি, কত ডিগ্রির মধ্যে থাকলে হবে এবং তখন কোন গ্রহটিকে প্রোটেকশন দিতে হবে সেটা জানে না। অস্তমিত গ্রহ শুনেছে, রবির তেজে ওই গ্রহটি কি হয়, জ্বলে যায় বা পুড়ে যায়। অনেকে বলে জ্বলে যায় না, ওর অশুভ প্রভাব রবি হরণ করে নেয়। দ্যাট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। রবির ওই প্রভাবে, রবির তেজে ওই গ্রহটি, যে কোনো গ্রহই হোক, সেই গ্রহটি তার যে শুভত্ব, সেই শুভত্ব রবি হরণ করে নেয়। অস্তমিত গ্রহের ফাংশন হচ্ছে তাই। তার মানে লজ্জিত গ্রহ রবির সপ্তমে থাকতে হবে। এই লজ্জিত গ্রহকে কিন্তু আপনার প্রোটেকশন দিতে হবে। লজ্জিত গ্রহকে যদি আপনি প্রোটেকশন না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ছকের কার্যকারিতা বা ছকের যে অ্যাকশন, সেই অ্যাকশন আপনি কিন্তু ভালো পাবেন না। ছকের অ্যাকশন আপনি ভালো পাবেন না। অনুষ্ঠান কেমন লাগলো? আমার শত্রুরা যারা আছেন তাদের সবাইকে বলছি, শত্রুদেরও বলছি, আমি শত্রুদের মিত্র ভাবি, আপনারা আমাকে শত্রু ভাবুন, কিন্তু আমি আপনাদের মিত্র ভাববো, কারণ আমার কাছে কেউ শত্রু নেই। বোবার আবার শত্রু কি? আমি তো বোবা মানুষ। তো যাই হোক, এইবার হচ্ছে মেইন যেটা ঘটনা, আপনারা হয়তো বলছেন যে না, আপনি নিজেকে বেশি জাহির করেন, ভাবতে পারেন, কারণ আমার এটা চিন্তাধারা যে আপনি নিজেকে খুব বড় ভাবেন না। আমি একটা কীট, নরকের কীট বলতে পারেন, কিন্তু আমি চাই প্রতিটি মানুষের সঠিক প্রেডিকশন হোক, প্রতিটা মানুষ জ্যোতিষ দিয়ে কিছু না কিছু পাক, 10%, 20%, 30%, 40% কিছু পাক। জ্যোতিষের উপর মানুষের গভীরতা বেড়ে যাক, অনুরাগ বাড়ুক, জ্যোতিষকে নিয়েই মানুষের জীবনযাত্রা শুরু হোক, এটাই আমি চাই। নমস্কার, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা, জয় জয় তারা।